নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন রাই বাংলা লাইভ, সঙ্গে সৌম্য। শুরু করছি জীবন রেখার সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করব তার আগে আসুন আমরা পরিচয় করে নিই আমাদের আজকের গেস্ট ডক্টরের সাথে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু কি হতে চলেছে। আমাদের সাথে রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর শোভন মানি। নমস্কার স্যার। স্যার রয়েছেন আমাদের সাথে। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে ডক্টর শুভম মানি আমাদের রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে কিন্তু ডেন্টাল সার্জনদের মধ্যে একজন বিশিষ্ট ডাক্তার যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অন্যতম। স্যারকে আমরা আজকে আমাদের মাঝখানে পেয়ে গেছি, সুতরাং আমরা কিন্তু আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করব, কারণ এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনারা আমাদেরকে ফোন করতেই পারেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, বলছি আরও একবার 035232542664। এছাড়া আমাদের রাই বাংলার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও কিন্তু মেসেজ করে আপনাদের প্রবলেমগুলো জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব। তবে স্যার, আমাদের জেনারেল যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব না, খুব বিশেষ কিছু আলোচনা করব না, কারণ আমাদের সময়সীমাটা খুব অল্প, মাত্র 30 মিনিটের স্লট আমরা পাই। সেই কারণে কিন্তু আমরা আজকে একটু মানে গুরুতর সমস্যা, মানে দাঁত সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা সাধারণত ফেস করি সেগুলোকে যদি আমরা ইগনোর করতে থাকি তাহলে সেটা কোন পর্যায়ে যেতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে স্যার আপনি শুরু করুন তাহলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দাঁত একটা আমাদের ভাইটাল পার্ট। সব অর্গানের মধ্যে 32টা দাঁত আছে, ওই জন্য সবাই ভাবে যে 32টা দাঁত একটা গেলে কিছু হবে না, কিন্তু ওটাকে যদি রেস্টোর করা যায় তাহলে কিন্তু সেটাকে অনেক হেল্পফুল আমাদের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি দাঁতের প্রথম দিকে যেটা মেইন প্রবলেম হয়, মানে প্রথম দিকে কোনো পেন হয় না, ওই জন্য সবাই আমরা ইগনোর করতে থাকি। যখন মডারেট স্টেজে যায়, যখন সেন্সিটিভিটি শুরু হয় বা পেন শুরু হয়, তখন আমরা অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে যাই। এবং সেটা যদি অনেক আগে থেকে আমরা যদি প্রিকশন নিতে পারি তাহলে সেই ট্রিটমেন্ট কস্টটা অনেক কমে যাবে, প্লাস হচ্ছে আমাদের প্রগনোসিসটা অনেক ভালো হয়। স্যার, একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি যে আমাদের অনেক সময় দেখা যায় যে ছোটবেলায় দুধের দাঁত বলা হয়, যে একটা এজে পরে মানে পড়ে গেলে তারপরে তার আবার দাঁত বেরিয়ে যায়, ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু এরকম কি কোনোদিনও সম্ভাবনা রয়েছে যে হয়তো তার দুধের দাঁত মানে সব দাঁতগুলি পড়েনি, বেশি বয়সে সেই দাঁতটা পড়েছে, সেখানে কি তার নতুন করে দাঁত? হ্যাঁ, অনেক সময় দুধের দাঁত থেকে যায় এবং তার পরিবর্তে এমনি পার্মানেন্ট দাঁত উঠে যায়। সেক্ষেত্রে মেইন প্রবলেম যেটা হয়, আমাদের দুধের দাঁতটা কি করে গাইড করে পার্মানেন্ট টুথকে। যদি ঠিক টাইমে না পড়ে তাহলে কি দাঁতগুলো এবড়ো খেবড়ো হয়, উঁচু নিচু দাঁত বা সামনে বেরিয়ে যাচ্ছে বা পিছনে চলে আসছে। সেটা আমরা যদি দুধের দাঁতটা ঠিক টাইমে তুলি, অনেক সময় পড়েই যায়, অনেক সময় না পড়লে সেক্ষেত্রে ডাক্তারের কাছে গিয়ে তুলে নেওয়া উচিত। তাহলে কি হবে, অর্থোডন্টিক না হলে কি হবে, এবড়ো খেবড়ো হলে সেক্ষেত্রে পরবর্তীকালে সেই দাঁতকে সোজা করতে হয় বা ইয়ে করতে হয়, অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতে হয়। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তো রয়েছে, ব্রেসিং তো একটা ব্যাপার তার মধ্যে রয়েছে। ডাক্তারবাবু, আরো একটা বিষয় আপনার কাছে আমি একটু জানতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের এখন কিন্তু কসমেটিক সার্জারি চলে এসেছে, মানে দাঁতের ক্ষেত্রেও চলে এসেছে। আপনি তো ডেন্টাল সার্জন অবশ্যই, তো আপনার কাছে একটু জানার বিষয়বস্তু যে নিজেকে দেখতে সুন্দর করার জন্য বা জীবনের বিশেষ বিশেষ দিনগুলো থাকে সেই দিনগুলোতে নিজেকে সুন্দর দেখানোর জন্য খুব জেনারেল যেটা করে, মানে আমাদের দেখা যায় যে স্কেলিং করা সম্পর্কে আপনি কি বলবেন, যে এটা কি করা উচিত না এটা দাঁতের এনামেলের ক্ষতি করে? না না, একদমই করা উচিত। আচ্ছা আচ্ছা। কারণ ওটা একটা মিসকনসেপশন রয়েছে যে এনামেলের ক্ষতি হয়, কখনোই হয় না। আমরা স্কেলিং করে কি করি, যাতে গোড়ায় যে ক্যালকুলাস বা প্লাক যেগুলো জমা হয় সেগুলোকে বের করে দিই। ঠিক আছে, সেটা যদি না হয় অনেকের ধারণা হচ্ছে যে স্কেলিং করলে আমার দাঁতটা নড়ে যেতে পারে। একদমই। আমাদের প্রিয় দর্শকদের কিন্তু এই প্রশ্নটা অনেকেরই ছিল, সেই কারণেই কিন্তু দর্শকদের পক্ষ থেকে আমি স্যারকে এই প্রশ্নটা রাখলাম। কারণ এই মিথটা কিন্তু রয়েছে যে অনেকেই বলে যে স্কেলিং করালে দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যায়, দাঁতের যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়াম ক্ষতিগ্রস্ত হতে পারে। একদমই নয়। তাহলে এটা কিন্তু একদম মিথ। এটা একদমই। আর একটা যেমন মিথ রয়েছে যে দাঁত তুললে আমার চোখে প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাও একটা মিথ, কিন্তু কখনোই হয় না এটা। আর স্কেলিংটা খুব ম্যান্ডেটরি, মানে বছরে একবার বা 2 বছরে একবার করাটা ম্যান্ডেটরি, একদম করা উচিত। ঠিক আছে, তাহলে দাঁতের হেলথটা মানে পেরিওডন্টিয়াম যেটাকে দাঁত ধরে আছে মাড়িটা, সেই মাড়িটা খুব ভালো থাকে। এবং সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড, মানে কনসিভ করার আগে অ্যাটলিস্ট স্কেলিং করাটা উচিত। কারণ কি, অনেক সময় দেখা যায় যাদের ক্যালকুলাস রয়েছে বা জিঞ্জিভাইটিস রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় কি প্রেগনেন্সির সময় প্রবলেম শুরু হয়, প্রেগনেন্সির টিউমার হয় এবং সেক্ষেত্রে বাচ্চার ওয়েট কিন্তু কম হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি যখন এই প্রেগনেন্সির বিষয়টা বললেন, মানে এই ডিউরিং প্রেগনেন্সি ওই যে প্রবলেমটা হয়, মানে আমরা সব সময় হয় না, এটা 70 to 80% ক্ষেত্রে হয়। বিশেষ করে মানে
কোন ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে যদি কি ডেফিসিয়েন্সি থাকলে এই সমস্যা হতে পারে? ডেফিসিয়েন্সি ঠিক না, একটা অ্যাকচুয়ালি যাদের ওরাল হাইজিনটা ঠিকঠাক নয়, ওকে, ঠিক আছে, ওরাল হাইজিন মেনটেন করে না, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ওই কারণে আমরা সবসময় বলি যে, আমি পার্সোনালি বলি যে কনসেপ্ট করার আগে অ্যাটলিস্ট কনসাল্ট করা উচিত ডেন্টাল সার্জন। মেডিকেল টার্ম যেটা বললেন জিঞ্জিভাইটিস। হ্যাঁ, প্রেগন্যান্সি টিউমার বা জিঞ্জিভাইটিস। ওকে স্যার, এটা মানে এটা কোথায় আমরা গাম রিলেটেড প্রবলেম? গাম রিলেটেড প্রবলেম, মানে আমাদের মাড়িতে সমস্যা, মাড়িতে সমস্যা, মাড়িতে পুঁজ হতে পারে বা মাড়িতে ঘা হতে পারে বা টিউমার হতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি একবার হয়ে যায় তাহলে আমাদের কি করণীয়? যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্কেলিং করা যেতে পারে। মানে ওই টাইমে টিউমার যখন যদি মাড়ির টিউমার সমস্যা হয়, প্রেগন্যান্সি টিউমার যেটা, সেটা হচ্ছে আবার 7 থেকে 8 মান্থের পর থেকে প্রেগন্যান্সি আর রিগ্রেস করতে থাকে, মানে কমে যেতে থাকবে। আচ্ছা, ওটা যদি স্কেলিং না আপনি যদি স্কেলিং করা হয় তবেই কমবে। আর সেই সময় যদি সেটা যদি কোনো ইনফেকশন হয়ে যায় তাতে, তখন তো নিশ্চয়ই আপনাদের শরণাপন্ন হতেই হবে। সেক্ষেত্রে স্কেলিংটাই ম্যান্ডেটরি। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা না, ওই টাইমে কিছু অ্যান্টিবায়োটিক মানে আমাদের কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, ঠিক আছে, সব অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবেই না প্রেগন্যান্সিতে। যেমন ব্যথা হলেও ব্যথার ওষুধ দেওয়া যাবে না। অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করা একদমই করা যেতে পারে। আচ্ছা স্যার, আমি আরো একটা বিষয় জিজ্ঞাসা করব, যে বিষয়গুলো এখন তো আমাদের বাজারে তো বিভিন্ন ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে, যেমন টুথপেস্ট যদি আমরা বলি, যে কেউ বলছে যে কয়লা মানে চারকোল থাকবে এরকম ভালো, কেউ বলছে যে যদি আমাদের ভেষজ উপাদানগুলো থাকে, কেউ বলছে ক্যালসিয়াম সমৃদ্ধ, কেউ বলছে লবণ সমৃদ্ধ, বিভিন্ন ধরনের টুথপেস্ট চলে আসছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গার্গলিং মানে মাউথ গার্গলিং এর জন্য কিন্তু প্রোডাক্ট এসছে। তো আপনি কি বলবেন যে কোন ধরনের টুথপেস্ট বেসিক্যালি আমাদের ব্যবহার করা উচিত এবং কাদের ক্ষেত্রে মাউথ গার্গলিং প্রোডাক্টগুলো ইউজ করা উচিত? বেসিক্যালি টুথপেস্ট আমাদের কি কাজ করে সেটা আগে বুঝতে হবে। সবই মার্কেটিং অ্যাকচুয়ালি, ঠিক আছে। টুথপেস্ট আমাদের কি ফোমিং অ্যাকশনটা করে, আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি কি করে ব্রাশ করছি, টেকনিকটা বেশি ইম্পর্টেন্ট। কতবার ব্রাশ করছি সেটা যেমন ইম্পর্টেন্ট, আর টেকনিকটা ইম্পর্টেন্ট। আমরা ন্যাচারালি বলি দিনে 2 বার করে ব্রাশ করা উচিত, এবং সবাই একটা মিসকনসেপশন যে সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে না, রাতে খাওয়ার পর ব্রাশ করুন, এবং সকালে খাওয়ার পর ব্রেকফাস্টের পর ব্রাশটা করলে মুখের হেলথটা ভালো থাকবে। ওরাল হাইজিন ব্রেকফাস্টের পরে, সকালে উঠে আমরা হালকা মুখ ধুয়ে নিতেই পারি বা আমরা গার্গল করে নিতে পারি, করে দেন আমরা আফটার ব্রেকফাস্ট এটা করব। যেটা আপনি বললেন যে রাত্রিবেলায় শোয়ার আগে ব্রাশ করে শোয়াটা খুব দরকার। এর কারণটা যদি আপনি একটু খুলে বলেন, কারণ আমাদের যেটা কনসেপশন মানে মিসকনসেপশনই অ্যাকচুয়ালি, ডাক্তারি ভাষায় তো এর পরিভাষা অন্য রয়েছে, যেটা বলে দাঁতে পোকা লেগে যাওয়া, ঠিক আছে। বিশেষ করে ছোট বাচ্চাদের চকলেট খেলে বা বিভিন্ন ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস খেলে পরে সমস্যা হতে পারে, বা মিষ্টি জাতীয় খাবার খেলে। তো এক্ষেত্রে যদি আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আমাদের দাঁত যেহেতু ক্যালসিয়াম জাতীয় জিনিস দিয়ে গঠিত, অর্থাৎ ক্ষারকীয় পদার্থ, এবং সেই ক্ষেত্রে আমরা এই যে খাবারটা খাচ্ছি সেটা সেখানে মুখের মধ্যে কি কোনো অ্যাসিডিক বিষয় উৎপন্ন করছে যা দাঁতের ক্ষতি করতে পারে বা এনামেলের ক্ষতি করতে পারে? অ্যাসিড যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের কি পিএইচটাকে কমিয়ে দেয়। ওকে। এবং পিএইচটা আমাদের নরমাল হচ্ছে বডি পিএইচ হচ্ছে 7, ঠিক আছে, 7 এর আশেপাশে। এবং পিএইচটা যখন অ্যাসিড ফর্মেশন হচ্ছে পিএইচটা কমে যায়, এবং যখনই পিএইচটা কমে গিয়ে 5.5 এর নিচে চলে আসছে তখন থেকে ডিক্যালসিফিকেশন হতে শুরু করে। আচ্ছা, সেটা দাঁতে পোকা বলে কিছু হয় না, একটা মিসকনসেপশন। পোকা ক্যাভিটি তৈরি হচ্ছে, ক্যাভিটি তৈরি হচ্ছে ডিপি এর জন্যই হচ্ছে, অ্যাসিড ফর্মেশনের জন্যই হচ্ছে। এটা সেই কারণে আরেকটা বলছে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা তো ব্রাশ করতে পারছি না, ছোট বাচ্চা 6 মাস বয়স থেকে দাঁত উঠতে শুরু করে, সেক্ষেত্রে নার্সিং বটল কেস বলে একটা টার্ম আছে, বাচ্চাদের সেটা হয়, মানে অনেক দাঁতে একশো পোকা লেগে যাচ্ছে। ওই জন্য সবার যে মিসকনসেপশন হচ্ছে চকলেট খেলে হয়তো পোকা হয়, একদমই না। আমরা সেক্ষেত্রে বলি যে বাচ্চা ঘুমানোর সময় ব্রেস্ট ফিড করছে বা বটল ফিড করছে, তারপরে মুখটা ভালো করে ধুয়ে দেবে তুলোর মধ্যে, জাস্ট কিচ্ছু না, একটা গরম জল, হালকা গরম জল বাটিতে নিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে দেবে দাঁতগুলো। খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার রাত টাইমটা আমাদের আমরা বেসিক্যালি কি করে মানে বাচ্চা খাওয়ার পরে ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে, ওই টাইমটা একটু মাকে এই ব্যাপারে একটু কনসাস হতে হবে যে খাওয়ার পরে ভালো তুলো দিয়ে জাস্ট সে যা কিছুই খেতে পারে, চকলেট খাওয়া বা সেটা কোনো প্রবলেম না, মিষ্টি জাতীয় খাবার বেশি কোনো প্রবলেম করবে, স্টিকি ফুড যাতে দাঁতে না লেগে থাকে। ওকে ওকে, কিন্তু মুখে মুখটা পরিষ্কার রাখতে হবে, এটা কিন্তু খুব ভালো ইনফরমেশন আমাদেরকে দিলেন। তার সাথে সাথে আমি আরো একটা বিষয় যেটা আমাদের মানে কালচারে বলবো, মানে আমাদের কালচার বলবো না, আমাদের ভারতীয় কালচারে প্লাকিং বিষয়টা এটা কিন্তু খুব একটা গুরুত্ব পায় না। কিন্তু আমরা দেখি যে বিদেশি ক্ষেত্রগুলোতে আমরা দেখি তারা রাত্রে শোয়ার সময় কিন্তু প্রত্যেকেই ব্রাশ করার পর প্লাক করে শোয়। প্লাক না, ওটাকে বলে ফ্লসিং বলে। ফ্লসিং করে, ফ্লসিংটা ইম্পর্টেন্ট, ফ্লসিংটা খুব ইম্পর্টেন্ট। তো ফ্লসিং সম্পর্কে একটু বাংলায় যদি আমাদের প্রিয় দর্শকদের বুঝিয়ে দেন। ফ্লসিংটা আর কিছু না, একটা সুতোর মতন জাস্ট একটু কোটেড করা থাকে, ঠিক আছে, ওয়াক্সিং কোটেড করা থাকে, ওটা দিয়ে অ্যাকচুয়ালি কি করে আমরা বেসিক্যালি কি করি খাওয়ার সময় টুথপিক ইউজ করি, আমরা বলি টুথপিক ইউজ করতে না, তাতে গ্যাপটা বেড়ে যাবে। ফ্লসিংটা এরকম দুটো দাঁতের মাঝখানে একটা গ্যাপ থাকে, কনটুর থাকে, ঠিক আছে, ওখানে যদি খাবার আটকে যায় ফ্লসিং করে বের করে নেওয়াটা সব থেকে। ব্রাশ করার পর মাউথ ওয়াশ করলো,
মাউথওয়াশ করার পর ফ্লসিংটা করে Flossing দিলে, করতে হবে। দাঁত খুব ভালো থাকবে। দাঁত ভালো থাকবে, কারণ ব্রাশ সব জায়গায় পৌঁছয় না, পৌঁছয় মানে না, হয়তো হ্যাঁ। কোনো জায়গায় হ্যাঁ, খাবারে exactly, কোনো হ্যাঁ, আটকে হ্যাঁ, থাকলো, তো সেটা আমরা যদি ফ্লসিং ফ্লসিং করি, মাউথওয়াশ করি, তাহলে আমরা বেরিয়ে সেটা যাবে। কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা Chance রয়েছে। হ্যাঁ অনেক বেশি থাকছে, এবং হুম। দাঁত কিন্তু অনেক ভালোভাবে সুরক্ষিত থাকছে। একদমই, একদমই। ডাক্তারবাবু, আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের পরবর্তী অংশের দিকে এগিয়ে যাব, কারণ খুব জেনারেল বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আমাদের প্রিয় দর্শকদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারা আমাদেরকে করতেই পারেন। লাইভ ফোন ইন প্রোগ্রাম, ফোন নাম্বার 0352325464, এই নাম্বারে ফোন করে আমাদের আপনাদের যে সমস্যা রয়েছে দাঁত সংক্রান্ত সেই সমস্যাগুলো রাখুন আমাদের কাছে, আর সেগুলো যথাসাধ্যভাবে আমরা চেষ্টা করব। আমাদের সাথে স্যার রয়েছেন, তিনি কিন্তু সেগুলো উত্তর দিয়ে অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। এবার কিন্তু আমরা একটু চলে আসি যে দাঁতের যে সমস্যা সেগুলোকে ইগনোর করতে থাকলে পরে সেটা কোন পর্যায়ে যেতে পারে সেই ব্যাপারে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আমি বেসিক্যালি পেশেন্ট যেগুলো পাওয়া যায়, মানে অনেক সময় হচ্ছে আনহিলিং আলসার, হয়তো মুখে একটু ঘা হয়েছে, একটু ওষুধপত্র খেয়ে নিলাম, ব্যথা কমে গেল, সেটা দীর্ঘদিন ধরে যদি ইগনোর করা হয় সেক্ষেত্রে কিন্তু ওরাল ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। আরেকটা মিসকনসেপশন রয়েছে, দাঁতে গোড়া পড়ে আছে, হয়তো ব্যথা নেই, দাঁত তুলবো না, সেক্ষেত্রে একটা খোঁচা লেগে শার্ট যদি এস থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাটারাল বর্ডার অফ টাং, মানে দাঁতের জিভের সাইডগুলোতে ঘা হতে শুরু করে, এবং সেটাও কিন্তু আলটিমেটলি ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। ক্যান্সার বেসিক্যালি কিছু না, কারণ ক্যান্সার হচ্ছে আনকোঅর্ডিনেটেড গ্রোথ, আনকন্ট্রোল গ্রোথ, যেটা হচ্ছে স্টিমুলি যেগুলো আছে সেগুলো রিমুভ করার পরেও যদি পারসিস্টেন্টলি রিমুভ করার পরেও যদি থেকে যায়, গ্রোথটা হতেই থাকে, সেটাকে তখন আমরা ক্যান্সারের দিকে বলি। মানে কোষ বিভাজন যখন অ্যাবনরমালি বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টিউমার টাইপের হয়ে যেতে পারে, সেটা ফুলে উঠতে পারে সেই জায়গাটা প্রথমে, তারপরে সেটাতে অনেক সময় পেন থাকে না, ওই জন্য আমরা ইগনোর করি, ঠিক আছে, তখন অন্য স্টেজে চলে যাচ্ছে, ঠিক আছে, মেটাস্ট্যাসিসের অন্য স্টেজে চলে যায়। এবং বেসিক্যালি ক্যান্সারগুলো, মানে ওরাল রিলেটেড যে ক্যান্সারগুলো বেসিক্যালি 80% ক্ষেত্রে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, স্কোয়ামাস সেল কার্সিনোমা মেইনলি, ঠিক আছে, 80% ক্ষেত্রে। এবং তাছাড়া কিছু স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার রয়েছে যেখান থেকে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। আচ্ছা আচ্ছা। এবং ডেন্টাল সিস্ট, মেইনলি হচ্ছে ডেন্টে যেটা সিস্ট বলে যেগুলো রয়েছে, সেটা যদি আনট্রিটেড থাকে, ওটা আনডায়াগনোজ থাকে অনেক সময়, হয়তো অনেক সময় বেসিক্যালি আমরা যেগুলো করি, হয়তো দাঁতে ব্যথা নিয়ে এসছে, তখন দেখা গেল এক্সরে করে দেখা গেল যে গ্রোথ রয়েছে একটা, ঠিক আছে, একটা সিস্ট ফর্মেশন হয়েছে, সেক্ষেত্রেও সেটা যদি অনেক সময় কি অনেকে পেশেন্টের মেইন বক্তব্য, আমার তো ব্যথা নেই ডাক্তারবাবু, কিছু নেই, ঠিক আছে, আপনি এত টেস্ট করালেন, কিন্তু ওই গ্রোথটা বা ওই সিস্টটা অনেক সময় কিন্তু বায়োপসি করলে সেটা কিন্তু অনেক সময় এর দিকে টার্ন নেয়, আচ্ছা, ম্যালিগন্যান্সির দিকে টার্ন নেয়। আচ্ছা স্যার, আপনি এক্ষুনি বললেন যে ওই স্যালাইভা সিস্ট বা স্যালাইভারি গ্ল্যান্ডের যে সিস্ট হয় আর কি, আমরা অনেক সময় দেখেছি বা আমরা অনেক সময় ভিডিওতে দেখতে পাই, বা অনেক ক্ষেত্রে অনুভবও করি আমরা যে হয়তো গলাটার কাছে ফুলে আছে বা খচখচ করছে, বা কিছু মনে হচ্ছে কিছু আটকে আছে, খাওয়ার আটকে আছে, হয়তো আমরা যখন দেখছি আলোতে তখন দেখছি ওখানে সাদা অংশ কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, বা চাপ দিলে সেটা বাইরেও বেরিয়ে আসছে এবং মুখে কিন্তু দুর্গন্ধ হচ্ছে। সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্যালকুলাস, মানে স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার না, সেটা স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে ক্যালকুলাস। অনেক সময় কি হয়, ডাক্তার যেটা আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড ওপেনিং রয়েছে সেখানে অনেক সময় হয়তো ক্যালকুলাস ফর্মেশন, ডাক্তার আটকে গেল, সেক্ষেত্রে অনেক সময় স্যালাইভা বেরোচ্ছে না, সেই সময় মুখে দুর্গন্ধ হয় আটকে গিয়ে স্যালাইভাটা, সেটা একদমই ডিফারেন্ট পার্ট ওটা, ঠিক আছে। স্যার, আপনার কাছে আরো একটা প্রশ্ন রাখবো, যেহেতু আমাদের আজকের আলোচনা দাঁত এবং মুখ সংক্রান্ত, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন রাখবো। ধরুন যারা সেরিব্রাল অ্যাটাক হয়েছে, এরকম বেড রিডেন পেশেন্ট, যাদের সেভাবে নিজে থেকে করার মতো কিছু ক্ষমতা নেই, সেক্ষেত্রে সবকিছু করেই দিতে, মানে তার ব্রেন অ্যাট্রফি হয়ে গেছে অলরেডি, তিনি বুঝতেই পারেন না, তাকে খাওয়ানো ঠাওয়ানো সবই করা হয় আর কি, তার নিজের থেকে বোঝার ক্ষমতাটা নেই। তো অনেক সময় দেখা যাচ্ছে সেই সমস্ত পেশেন্টদের হচ্ছে গ্ল্যান্ড ফুলে যাচ্ছে এবং বারবার তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, এবং স্যালাইভা গ্ল্যান্ড যেটা আপনি বলছেন, সেটা কিভাবে ট্রিট করা যেতে পারে বা কতটা? ওটা বেসিক্যালি কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ইনিশিয়াল স্টেজে থাকলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কভার্স দিয়েই কমানো যেতে পারে। যদি বেসিক্যালি অনেক সময় কি হয়, মানে ক্যান্সারের ক্ষেত্রে মেইনলি কি হয়, আমাদের শুধু ইয়ে না, এখানে লিম্ফ গ্ল্যান্ড রয়েছে আমাদের, না অ্যাকচুয়ালি ওই স্যালাইভা গ্ল্যান্ডটা ফুলে যায় কারণ স্যালাইভারি গ্ল্যান্ড করতে পারছে না। হ্যাঁ, না স্যালাইভারি গ্ল্যান্ড আলাদা, লিম্ফ নোড আলাদা। আচ্ছা আচ্ছা। আমাদের গলার সাইডে অনেকে এটা ভুল করি আমরা, যে ইয়ে স্যালাইভারি গ্ল্যান্ড বলে ইয়ে করা হয়, আচ্ছা, ঠিক আছে, ওটা লিম্ফ নোড। ঠিক আছে, অনেক সময় কি হয়, মানে মেইনলি ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি যেটা দেখা হয় আমাদের ক্ষেত্রে, সেটা ফিক্সড হয়ে গেছে কিনা আন্ডারলাইন টিস্যুর সঙ্গে। যদি ফিক্সড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কিন্তু স্টেজে, মানে প্রথম সেকেন্ড স্টেজে নেই, তো অন্য স্টেজে চলে যাচ্ছে, মেটাস্ট্যাসিস হচ্ছে। ঠিক আছে স্যার, একটা ফোন রয়েছে, আমরা ফোনটা নিয়ে নিই তাহলে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রায়গঞ্জ থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবুর কাছে, দয়া করে একটু নামটা জানাবেন।
বিজন সূত্রধর। বিজন সূত্রধর। বিজন বাবু বলুন আপনার প্রশ্ন এখন স্যারের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো অনেক সময় মানে ধূমপান করি বা গুটখা জাতীয় জিনিস খাই, এর থেকে কি কোনো দাঁতের সমস্যা বা ক্যান্সার এসব কিছু হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই অবশ্যই, এটাই তো সমস্যা। হ্যাঁ, টোবাকো হচ্ছে মেইন ফ্যাক্টর ক্যান্সারের ক্ষেত্রে। আমি বলছি না যে টোবাকো খেলেই হবে, কিন্তু ওটা হচ্ছে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, ঠিক আছে, ট্রিগার ফ্যাক্টর। কারণ সেখানে নিকোটিন বা ওখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ক্যান্সারের জন্য একদম মানে ক্যান্সার হওয়ার মানে ইনগ্রেডিয়েন্ট একদম, ঠিক আছে। আর মেইনলি যেটা প্রবলেম হয় যে গুটখা বা খেলে এনামেলটাকে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে সেন্সিটিভিটি আসতে পারে, শুরুতে হয় না, কারণ অনেক দীর্ঘদিন ধরে ইউজ করছে। আর স্মোকিংয়ের ক্ষেত্রে বলবো যে যারা হয়তো দিনে 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খাচ্ছে তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্সেস অনেকখানি বেড়ে যায়। ওরাল ক্যান্সার হওয়ার চান্স অনেক, কারণ লাংসও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই অবশ্যই, মানে ইনিশিয়ালি শুরু হয় তো মুখ থেকে, তারপর সেটা মেটাস্টাসিস হয়ে লাংসে গেল, বা ডাইজেস্টিভ সিস্টেমও, হ্যাঁ ডাইজেস্ট সিস্টেম হ্যাম্পার করবে। মানে ইনিশিয়াল স্টার্টিং কিন্তু মুখ থেকে হচ্ছে, সেটা ইগনোর থাকছে জন্য সেরকম ধরা পড়ছে না, এবং পরে ভর্তি ক্ষেত্রে সেটা মেটাস্টাসিস হয়ে লাংসে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, প্রোস্টেটেও ইভেন যেতে পারে, এবং ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ঠিক আছে। না, আরেকটা আমার মানে ইনকমপ্লিট হয়ে গেল ব্যাপারটা, যে আমরা ধূমপান করার পরে যদি মুখে জল দিয়ে কুলুকুচি করি বা মানে মুখ ওয়াশ করি, তারপরেও কি এগুলো হওয়ার সম্ভাবনা? একদম একদম হওয়ার চান্সটা রয়েছে, 50% আপনার হওয়ার চান্স থেকে যাচ্ছে। ধূমপান করার পর আপনি যদি ধূমপান জল দিয়ে মুখ ওয়াশ করেন, তারপরে কিন্তু নিকোটিনটা তো আপনি নিচ্ছেন ভেতরে, নিকোটিনটা তো ওয়াশ করে বের করতে পারছেন না। তখন কি ইনিশিয়াল স্প্রেডটা হয়, মানে মিউকোসটাকে করে ব্রেক করে ইনিশিয়াল স্প্রেডটা হবে। মানে ক্যান্সার অনেকভাবে মানে স্প্রেড করে। যখনই আমি নিকোটিনটা নিচ্ছি বা ধোঁয়া খাচ্ছি, মানে সিগারেট খাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে মানে নিকোটিনটা স্প্রেড মিউকোসটা ব্রেক করে গিয়ে সেক্ষেত্রে লোকাল স্প্রেড হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বিজন বাবু, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। অবশ্যই আগামী দিনে সাবধানী হবেন এই আশাই রাখছি আপনার কাছে, এবং আগামী দিনেও আমাদেরকে ফোন করবেন, এইভাবেই আপনাদের সমস্যার কথা আমাদের কাছে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, আমরা এবার ফিরে আসি আমাদের আলোচনা। আপনি এক্ষুনি বলছিলেন যে মাউথ আলসার বা মাউথ ক্যান্সার, এটা তো আপনি একটা প্রশ্ন আসলে, এটা তো খুব কমন ব্যাপার যে যে কোনো টোবাকো জাতীয় প্রোডাক্ট আমাদের সেটাকে বাড়াচ্ছে, মানে সেটাকে কিন্তু দ্রুত করে দিচ্ছে। অনেক ফ্যাক্টর আছে, একটা হচ্ছে টোবাকো, সেকেন্ড হচ্ছে অ্যালকোহল, থার্ড কিছু ভাইরাস রয়েছে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 এবং 18 খুব ডেঞ্জারাস ভাইরাস, এবং সেখান থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার, সার্ভিক্স থেকে ক্যান্সার বা ওরাল ক্যান্সার হওয়ার চান্স রয়েছে। এবং আরেকটা ভাইরাস রয়েছে ইপস্টেইন বার ভাইরাস, ইবি ভাইরাস আমরা ন্যাচারালি বলি, সেখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। এই ভাইরাস সংক্রমণ মানে কি কারণে বা কখন হতে পারে? এটা অনেকখানি, এটা একটা অন্য ডিসকাশন, ছোট করে মানে একটু আমাদের প্রিয় দর্শকদেরকে বোঝানোর জন্য যদি আপনি বলতে পারেন। ইভেন বলছি হার্টপিস সিমপ্লেক্স ভাইরাস, যেটা হার্টপিক্স হয়, সেখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং মেইনলি যেটা আমরা ওরাল ক্যান্সার যেহেতু করছি, ডিসকাস করছি, হচ্ছে ওরাল হাইজিনটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেখানে আমরা যদি শার্ট এস থাকে বা রিটেন রুট মানে গোড়া হয়তো পড়ে আছে, আমরা তুলি না, হ্যাঁ, তাতে ব্যথা নেই, তুলবো না। এবং সেখান থেকে মেইনলি যেটা প্রবলেম হয় জিভে ক্যান্সারটা কিন্তু জিভ কেটে যায় অনেক সময়, বা গালের কেটে যেতে পারে, সেখান থেকে। এবং মেইনলি আমরা যেটা বলি আলসার, যেটা প্রথমে আমরা কি করি, প্রথমে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট হয়, ঠিক আছে। সেটা যদি দেখি যে হ্যাঁ 15 দিন পরে বা 1 মাস পরে সেটা হিল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু বায়োপসির দিকে মানে আমরা প্রেসক্রাইব করি বায়োপসি করার জন্য, ঠিক আছে। একদমই। ডাক্তারবাবু, আপনি তো বললেন যে আমাদের যে মুখের বিভিন্ন ধরনের সমস্যা, এবং সেটা গুরুতর পর্যায়ে বলবেন ক্যান্সার অবশ্যই, এবং সেই ক্ষেত্রে তোমাকে লেটেস্ট আমি বলছি যে যত ক্যান্সার আছে ইন্ডিয়াতে, ডেভেলপিং কান্ট্রিতে থার্ড মোস্ট কমন হচ্ছে ওরাল ক্যান্সার। এবং 40% ক্যান্সার মানে যত ক্যান্সার আছে তার মধ্যে 40% হচ্ছে ওরাল ক্যান্সার। মানে শুরুটা স্টার্টিংটা হচ্ছে কিন্তু ওরাল দিয়ে। নেশাজাত দ্রব্যের উপরে তো খুব সুন্দরভাবে এখন অ্যাডিক্টেড সবাই, না সে অ্যাডিক্টেড, এবং নেশাজাত দ্রব্যগুলো বাজারে বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু তার প্যাকেটগুলোর উপর খুব সুন্দর করে সতর্কবাণী দেওয়া, আগে তো সতর্কবাণী দেওয়া হতো, এখন ছবি সহ দেওয়া হচ্ছে। তো সেটা দেখে যদি আমাদের দর্শক বন্ধুদের যদি সেই বোধটা জাগে, তাহলে অবশ্যই সাবধান মানুষ হবে, একদিন না একদিন তো মানুষ অবশ্যই সাবধান হবে। কিন্তু যেটা আপনি বললেন যে যাদের এই ধরনের টোবাকোর নেশা করার প্রবণতা রয়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম চান্সেস থাকে। কিন্তু ধরুন একটা লোক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ধরুন আপনি, তারা তো কোনো সাধারণত পানটাও খান না, হয়তো পানও খাননি, জর্দা টর্দা খাননি কোনোদিনও, দেখা গেল যে তার মুখে ক্যান্সার ধরা পড়েছে বা তার মুখে সেই সংক্রান্ত সমস্যা হচ্ছে। তাহলে যারা ধরুন নেশা করে না বা নেশাজাত দ্রব্য গ্রহণ করে না, আমার একটা কেস ছিল, মানে একটা পেশেন্ট এরকম ছিল, 25 বছর মাত্র বয়স ছিল, সে কোনো নেশাও করতো না, কিছু করতো না, কিন্তু সে রামকৃষ্ণ মিশনের
সন্ন্যাসী, ওকে ওকে, ঠিক আছে, ওনার ধরা পড়লো ক্যান্সার। সেক্ষেত্রে দেখা গেলো তাকে আমরা যখন হিস্ট্রি নিই, আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে হিস্ট্রি নিতে হবে, মানে কি তার নেশা বা যাবতীয় ফ্যামিলি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এগুলো নেওয়া হয়। সেক্ষেত্রে দেখা গেল সে পেশেন্ট বলছে আমি কোনো নেশাও করি না, কিছুই করি না, এবং সেক্ষেত্রে ডায়াগনোসিস করে দেখা গেল মানে ট্রিটমেন্ট করে যখন দেখা যাচ্ছে সে ধূপকাঠি আমরা যে ইউজ করি সেটাও কিন্তু কার্সিনোজেনিক, ঠিক আছে, সেখান থেকেও হতে পারে, ঠিক আছে। কোনোটাই মানে এক্সক্লুড আস্তে আস্তে মানে কজগুলোকে এক্সক্লুড করতে হবে, করে করে আলটিমেটলি আমাদের ডায়াগনোসিসে পৌঁছতে হবে কী কারণে হচ্ছে, ঠিক আছে। এবং গ্রামের দিকে দেখা যায় রিভার্স স্মোকিং করে মেয়েরা, এবং সেটা আরও ডেঞ্জারাস, ঠিক আছে। আর মেইনলি মেয়েদের ক্ষেত্রে যেটা হয়তো শার্প এজ থেকে হতে পারে, ঠিক আছে, ওরাল হাইজিনটা ঠিকঠাক নেই জন্য হতে পারে, ঠিক আছে, সেই কারণে মেইনলি হয়। ওরাল হাইজিনটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে অপুষ্টিজনিত রোগ, বিভিন্ন ধরনের আমরা জানি যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো আছে, বিশেষ করে ভিটামিন মিনারেলস, এগুলোর ডেফিসিয়েন্সির কারণে কি আমাদের মুখে সমস্যা হতে পারে? একদমই। ভিটামিন বি কমপ্লেক্স মেইনলি যেটা হয় ভিটামিন এ, ভিটামিন এ কি করে আমাদের যে মিউকোসাটা রয়েছে মিউকোসাটাকে ডিসরাপ্ট করে দেয়। ভিটামিন এ ডেফিসিয়েন্সির সময় অনেক সময় কিন্তু সেটা আলসারের দিকে যায়, এবং আলসার দীর্ঘদিন থাকতে থাকতে সেটা ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। আচ্ছা, মানে সেই আলসারটা যদি না সারে এবং আনট্রিটেড থাকে, হয়তো শুরুতেই দেখায় না কেউ, একটু মুখে একটু ঘা আছে, ঠিক আছে, একটু ওষুধ খেলাম কমে গেল, হয়তো অনেক সময় কমেও না, ব্যথা যেহেতু নেই ডাক্তারের কাছে আসেও না, আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু সেটা টার্ন নিতে পারে। আচ্ছা, যেহেতু আমাদের এই মাউথ ক্যান্সার বা ওরাল ক্যান্সার নিয়ে আলোচনা হচ্ছে, আপনি বারবার কার্সিনোমা শব্দটা ব্যবহার করছেন, তো ক্যান্সার আর কার্সিনোমা এরা কি একে অপরের পরিপূরক? মানে ক্যান্সার মানে কি কার্সিনোমা? না, বেসিক্যালি দু রকম আছে, একটা হচ্ছে বিনাইন আর ম্যালিগন্যান্ট। ওকে, বিনাইন যেগুলো আমাদের কম ক্ষতি করে, আর ম্যালিগন্যান্ট মানে আমার ক্যান্সার হয়েই গেছে। ওটা ম্যালিগন্যান্ট মানে ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসিফিকেশন কিছু আছে যার উপর ডিপেন্ড করে আমাদের প্রগনোসিসটা ডিপেন্ড করে, ওটাকে বলে টিএনএম ক্লাসিফিকেশন, টিউমারের সাইজটা কতটা, আমাদের লিম্ফ নোড কতখানি ফিক্সড হয়েছে কি, লিম্ফ নোড স্প্রেড করেছে কিনা, এবং মেটাস্টেসিস হয়েছে কিনা। যদি প্রথম দুটো স্টেজে থাকে, ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ, সেক্ষেত্রে কিন্তু প্রগনোসিস খুব ভালো। আচ্ছা আচ্ছা, এবং থার্ড এবং ফোর্থ স্টেজ চলে গেলে তখন প্রগনোসিসটা খারাপ হয়। কিন্তু ওই জন্য ইমিডিয়েট আমরা যেটা বলি ওরাল হাইজিনটা মেনটেন করুন, এবং অ্যাটলিস্ট 6 মাস পর পর কিছু প্রবলেম না থাকলেও এক্সামিনেশনটা দরকার। একদম, আমাদের এই দাঁতের যত্ন এবং চোখের যত্ন এই দুটো কিন্তু আমাদের অন্তত 6 মাসে একবার বা বছরে একবার অন্তত দেখি না। মেইনলি ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু প্রতি 6 মাস অন্তর এবং ডেফিনেটলি ম্যান্ডেটরি ওটা, একদম চোখ, দাঁত এবং হচ্ছে কিডনির এগুলো দেখা একদম দরকার। একদম, কারণ ডায়াবেটিক পেশেন্ট মানেই হচ্ছে তার কিন্তু ওই সংক্রমণ সাইলেন্ট কিলার অনেক বেশি তাড়াতাড়ি ঘটে। একদমই। স্যার, আমাদের যে আলোচনা, সেই আলোচনায় আমাদের পরবর্তী আলোচনা তো অবশ্যই আসবো, তবে ক্যান্সার সংক্রান্ত যে আলোচনাগুলো হলো সেই আলোচনা তো আমরা অনেক সময় আলোচনা করলাম, কিন্তু এবার যদি আমরা খুব জেনারেল কিছু আলোচনায় আসি, সেই আলোচনাগুলোর মধ্যে আমি প্রথমেই আসছি যেটা হচ্ছে রুট ক্যানাল। রুট ক্যানাল বলতে যদি একটু আমাদের প্রিয় দর্শকদের একটু বুঝিয়ে দেন যে রুট ক্যানাল বিষয়টা কি, কারণ এখনো কিন্তু অনেকেই অবগত নয় রুট ক্যানাল বিষয়টা। এটা কিন্তু আমাদের জেনারেল ডেন্টাল সার্জারির মধ্যেই চলে এসেছে, অনেকটা কসমেটিক সার্জারির মতো হলেও এটা কিন্তু ডেন্টাল মানে নরমাল রুটিন প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে, কারণ এটা আমাদের কাছে কিন্তু এখনো অনেকটাই মানে সহজ হয়ে গেছে, এবং কম খরচেও হচ্ছে, মানে একদমই কম খরচ হচ্ছে। বেসিক্যালি দাঁতের 3টে লেয়ার থাকে, ঠিক আছে, এনামেল, ডেন্টিন আর পাল্প। ওকে, যখন এনামেলটা অনেক সময় কি হচ্ছে, ক্যাভিটি হচ্ছে, এনামেলটা ক্ষয় হয়ে যাচ্ছে, তখন কোনো পেন থাকে না। সেক্ষেত্রে যদি আমরা ডাক্তারের কাছে যাই, সেক্ষেত্রে ফিলিং করে বা কসমেটিক ফিলিং করে তারটাকে রক্ষা করা যেতে পারে। সেকেন্ড যখন লেয়ারে চলে যাচ্ছে তখন সেন্সিটিভিটি স্টার্ট হবে। আচ্ছা, ডেন্টিনে যখন যাচ্ছে, কারণ ডেন্টিন হচ্ছে হাইলি মানে ওয়াটারের জন্য খুব এফেক্টিভ, ঠিক আছে। সেখান থেকে থার্ড লেয়ারে যখন চলে, সেক্ষেত্রেও হয়তো অনেক সময় ডাক্তারের কাছে যায় না, ঠিক আছে, একটু দোকানে যা টেস্ট পাওয়া যায় সেটা কিনলো, কিনে হয়তো সেন্সিটিভিটি কমলো, কিন্তু ওটা হচ্ছে লং টার্ম প্রসেস, মানে একবার ক্যাভিটি শুরু হলে বাড়তে থাকে, ঠিক আছে, ইঁদুরের গর্তের মতো, ওপরটা ছোট, ভেতর থেকে স্প্রেড করতে থাকে। আচ্ছা, থার্ড লেয়ারে যখন চলে যাবে সেক্ষেত্রে পেনটা শুরু হয়। তখন দুটো অপশন, একটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, যদি দাঁতের কন্ডিশন ভালো থাকে এবং দাঁতের স্ট্রাকচার যদি ভালো থাকে সেক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্টের দিকে যাওয়া যায়, না হলে এক্সট্রাকশনের দিকে আমরা বলি। ওকে, এক্সট্রাকশন মানে দাঁত তুলে ফেলা, আর রুট ক্যানাল যেটা আপনি বলছেন সেটা দাঁতটাকে বাঁচিয়ে রাখা। আমরা সবসময় চেষ্টা করি দাঁতকে বাঁচানোর জন্য, কিন্তু রুট ক্যানাল করার পর আমাদেরকে কি করতে হবে? কারণ রুট ক্যানাল করার পর দাঁত, যতদূর আমরা জানি যে দাঁতটা কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কেউ খালি রুট ক্যানাল করে, রুট ক্যানাল ট্রিটমেন্টটা করলে আমরা বলি রুট ক্যানাল ট্রিটমেন্টের সঙ্গে ক্রাউনটা মাস্ট, ঠিক আছে। ক্রাউনটা যদি করা হয়, ক্যাপিং যেটা বলে, ক্যাপিং করা সাধারণ বাংলায়,
ক্যাপিংটা করলে লংজিভিটি 7 থেকে 8 টাইমস ইনক্রিজ করে যায়, ঠিক আছে। নাহলে কি হবে, আমরা রুট ক্যানাল করে আমরা বেসিক্যালি কি করি, রুট ক্যানাল করে নার্ভটাকে বের করে দিই, পাল্প যেটা আছে পাল্পটাকে রিমুভ করে ওখানে যে অর্গানিজমগুলো আছে সেটাকে মানে যে ডিসইনফেক্ট নার্ভের করে, পেনটা হয় সেটা আর হবে না, ওটা হবে না, সেটা দিয়ে আমরা তোমার গাটা পাচ্ছা বলে একটা ম্যাটেরিয়ালস রয়েছে সেটা দিয়ে ফিলিং করে দিই টোটালটাকে, মানে যেখানে পার্মানেন্টলি ফিলিং হয়, পার্মানেন্টলি ফিলিং হয়ে যাচ্ছে, মানে যেখান থেকে আমার অরিজিনটা হচ্ছে, যেখান থেকে আমার ব্যাকটেরিয়াগুলো ঢুকছে সেই জায়গাগুলো আমরা ফিলিং করে দিলাম, আচ্ছা করে দাঁতটাকে রেস্টোর করা হয়। আচ্ছা ঠিকই আছে, এটা আপনি বললেন যে রুট ক্যানাল করছেন এবং রুট ক্যানাল করার পর সেটাকে ফিলিং করেন, তারপরে ক্রাউন করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এবং তারপর মেইনটেইন করতে হবে, মেইনটেইন করতে হবে, ওর হাইজিনটা মেইনটেইন করতে হবে। এই একটা দাঁত আমাদের রুট ক্যানাল প্রসেসের মধ্যে যেতে গেলে আমাদেরকে কতবার সিটিং দিতে হবে? এখন সিঙ্গেল সেটিং আরসিটি হচ্ছে, একবার সিটিং এই আরসিটি হয়ে যাচ্ছে, তবে বেসিক্যালি 2 থেকে 3টে 4টে সেটিং লাগে, ওটা অ্যাকর্ডিং টু কেস ভ্যারি করে, কারণ অনেক দাঁতের আমাদের 32টা দাঁতে 32 রকমের অ্যানাটমি রয়েছে, একদমই তাই, ঠিক আছে, মানে 32 রকমের নার্ভ এন্ডিংস রয়েছে, সেক্ষেত্রে কতগুলো ক্যানাল রয়েছে, ইনফেকশনটা কত দূর স্প্রেড করেছে তার উপর ডিপেন্ড করছে কতগুলো সেটিং লাগবে। আর তার সাথে সাথে আরো একটা বিষয় আসবো, আমাদের অনেকটা কসমেটিক সার্জারির জায়গাতেই আমি একটু চলে আসছি আপনার কাছে, যে উন্নত মানের মানে দাঁতের ইমপ্ল্যান্ট, ঠিক আছে, এটা যদি একটু আমাদের প্রিয় দর্শকদের জানান যে আমাদের এখন কিভাবে, মানে আগে তো কি ছিল যে নকল দাঁত পড়া খোলা যেটা আর কি রিমুভেবল, যেটা আরপিডি বলতো রিমুভেবল, এখন আমরা কিন্তু পার্মানেন্টলি দাঁত বসিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে মুখের সৌন্দর্য বজায় থাকছে এবং সবই হচ্ছে, মানে ইনিশিয়ালি ছিল হচ্ছে আরপিডি মানে রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার, তারপরে এলো হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, মানে ফিক্সড করে ব্রিজ করে দেওয়া। আচ্ছা, ব্রিজ করলে কি হতো, আমার পাশে ধরুন একটা দাঁত নেই, সেক্ষেত্রে আমি পাশে দুটো দাঁতকে সাপোর্ট নিয়ে ব্রিজ যেমন হয়, ব্রিজ যেমন করা হয় সেরকমই কনসেপ্টটা, দুটো দাঁতের সাপোর্ট নিয়ে আমরা মাঝখানে একটা দাঁত বসিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে পেশেন্টের আসতেই পারে যে আমার একটা ভালো দাঁতকে কেন নষ্ট করা হচ্ছে, সেক্ষেত্রে তখন কনসেপ্টটা আসলো যে ইমপ্লান্ট। ইমপ্লান্ট করে আমরা কিছু করি না, ইমপ্লান্ট করে হাড়ের মধ্যে একটা ইমপ্লান্ট বসিয়ে দেওয়া হয়, টাইটেনিয়ামে মেনলি হয়, তারপরে একটা কোর বিল্ড আপ করা হয়, কোর বিল্ড আপ করে তারপর ক্রাউন বসিয়ে দেওয়া হয়, এটা একটু কস্টলি ট্রিটমেন্টটা, কস্টলি, কিন্তু সেক্ষেত্রে আমার যে ভালো দাঁতগুলো সেগুলো কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ ওই ব্রিজ করতে গেলে তো আমাকে দাঁতগুলোকে ঘষে সরু করতে হবে, তবে মানে চাইলেই যে করতে পারবে এমন না, কিছু কন্ডিশন রয়েছে, কন্ট্রাইন্ডিকেশনও কিছু রয়েছে, সব ক্ষেত্রে করাও যায় না, ঠিক আছে, সেগুলো দেখে নেওয়ার পর টেস্ট ডায়াগনোসিস করার পর তারপরে আমরা করি যে ইমপ্লান্ট করা যাবে কিনা। আচ্ছা, তো আমাদের আলোচনার আমরা কিন্তু একদমই প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আমরা আগামী দিনে আবারও আপনার সাথে বসবো এবং এই দাঁতের সমস্যা সংক্রান্ত কিন্তু আলোচনা আবারও আমাদের ফিরে আসবে, কারণ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তাই আমাদের প্রিয় দর্শকদেরকে কিন্তু আমরা আজকের মতো বিদায় জানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাই বাংলা, উত্তরের উত্তরীয়। নমস্কার, শুভরাত্রি।